সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, নানা সংকট প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের প্রথম প্রজন্মের ব্যবসায়ীরা অনেককেই তাদের স্বপ্নের পাহাড় তৈরি করেছেন। কালের বিবর্তে এখন এইসব ব্যবসা বাণিজ্যের যুক্ত হচ্ছেন তাদের সন্তানরা। দ্বিতীয় প্রজন্মের অনেকেই পড়াশোনা করছেন বিদেশে। ব্যবসার নেতৃত্বে এসে যুক্ত হয়ে অনেকেই সফল হচ্ছেন, অনেকে আবার ব্যর্থ হচ্ছেন। তাহলে প্রশ্ন, প্রথম প্রজন্মের সাফল্য দ্বিতীয় প্রজন্মের হাতে টেকসই হবে কিনা, এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। মনিরা হোসেন মুমু আমাদের অতিথি। মুমু তার বাবার ব্যবসায় এখন নেতৃত্ব দিচ্ছেন, যুক্ত হয়েছেন। মুমু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা একটু আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে একটু জানতে চাই আপনার জন্ম, পড়াশোনা, বেড়ে ওঠার বিষয়গুলো একটু শুরুতে একটু আলাপ করি। আমার জন্ম রংপুরে, স্কুল কলেজ রংপুরেই ছিল। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়াশোনা করি। পাশাপাশি ইচ্ছা ছিল, যেহেতু আপনি জানেন যে লগুলো প্রতিটা কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হয়ে থাকে, তো যেহেতু এটা আমার দেশ, আমার দেশের লটা জানাও জরুরি। তো আমি বাংলাও একটা এলএলবি করে থাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। এরপর আমি এলএলএম করি। আর যখন আমি এলএলবি করছিলাম তখন থেকেই আসলে আমি বিজনেসের সাথে রিলেটেড। তো আমি ভাবলাম যে যেহেতু বিজনেস করতেই হবে এবং এটাকে একটা প্যাশন হিসেবে নিচ্ছি, কেননা বিজনেস সম্পর্কেও কিছু পড়াশোনা করি। তখন আমি এমবিএ করি। এরপর নেক্সট আমি নিউ ইয়র্কে সেন্ট জনস ইউনিভার্সিটি থেকে এলএলএম করি। এখন আপনি তো ব্যবসায়, আপনার বাবার ব্যবসায় যুক্ত হয়েছেন। জি। এই যুক্ত হওয়াটা কি নিজের পড়াশোনা যদিও করেছেন, কিন্তু নিজের আগ্রহে, নাকি পারিবারিক ব্যবসা, পারিবারিক চাপে পড়েই মূলত ব্যবসায় যুক্ত হওয়া? অবশ্যই নিজের আগ্রহ থেকে, কজ কেউ আপনাকে জোর করে কিছু করাতে পারবেন না যদি আপনি নিজে ইন্টারেস্টেড না থাকেন। তো আমি অলওয়েজ ভাবতাম যে পড়াশোনা যেরকম আমরা নলেজ অ্যাকোয়ার করছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বড় কিছু। অনেকেই আছে দেখবেন যে অনেক পড়াশোনা করতেছে, বাট যখনই ওয়ার্ক লাইফে আসে তখনই সেরকমভাবে নিজেকে প্রকাশ করতে পারছে না। আমি 2018 সাল থেকেই বিজনেসে নিজেই ইনভলভ হই। তখন যদিও বা আমার নিজের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, কাজ করে 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 আমি প্রতিটা জায়গায় নিজের এক্সপিরিয়েন্স তৈরি করি। আপনাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু বলবেন যে আপনারা এখন কী রকম ব্যবসা করছেন, কোন কোন খাতে ব্যবসা করছেন? আসলে আব্বু ফার্স্ট থেকেই অনেক রকমের বিজনেসের সাথে ইনভলভ। উনি খুবই বিজনেস হলিক বলতে গেলে, সবসময় নতুন কিছু, ইনোভেটিভ কিছু ট্রাই করার চেষ্টা করে থাকেন। তো এখন আমাদের রিসেন্ট যেটা বাংলাদেশের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে রংপুর কেমিক্যাল লিমিটেড। এটা ফার্স্টে আমরা কি করছিলাম, প্রোডাক্টগুলো, স্প্যানিশ প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, যার কারণে আমাদের ডিউটিটা অনেক বেশি পড়ে যেত। আমরা জনগণকে যে প্রাইসটা দিলে তারা সহজে কিনতে পারবে তার চেয়ে অনেক বেশি প্রাইস হয়ে যাচ্ছিল। কিন্তু ওই প্রোডাক্টটা নিয়ে আসার পর মানুষ এটা এত পছন্দ করে, তখনই আমরা চিন্তা করি যে এটা আমরা দেশে এস্টাবলিশ করব। আমরা বাহির থেকে এভাবে ইম্পোর্ট করে আনবো না, বাট কোয়ালিটিটা সেটাই রাখবো। সেই উদ্দেশ্যে আমরা ফ্যাক্টরি করি, যেটা রংপুরের পীরগঞ্জে অবস্থিত 6 একর জমিতে। এবং রংপুরে করার আরেকটা উদ্দেশ্য ছিল যে রংপুরের মানুষের যেন উপকার হয়। আপনি হয়তো বা জানেন যে আমাদের উত্তরবঙ্গে সেরকম বড় কোনো ফ্যাক্টরি, স্পেশালি কসমেটিক্স ফ্যাক্টরি নেই। তো ওই দিক থেকে আমাদের মানুষজন কিন্তু একটু বিচ্ছিন্ন আর কি এই সুযোগ সুবিধাগুলো থেকে। আর রংপুরের মানুষ একটু শান্তিপ্রিয়, তারা ঢাকায় এসে আসাটা সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে না। এজন্য ফ্যাক্টরি করি এবং এটার জন্য কাজ করছে আমাদের স্পেনে ফ্যাক্টরি আছে, সেখানে টেকনিশিয়ান আছে, রিসার্চার আছে, কেমিস্ট আছে, যারা প্রতিনিয়ত প্রকৃতি থেকে ইনোভেশন করছে প্রোডাক্টের। সেই ফর্মুলাগুলো নিয়ে এসে রংপুর কেমিক্যাল লিমিটেডে প্রোডাক্টগুলো উৎপন্ন করা, শুধু প্যাকেজিংগুলো করে মার্কেটে ছাড়া, যেন জনগণের নাগালের মধ্যে থাকে, প্রাইসটা নিয়ে যেন ভাবতে না হয়। আপনার বাবা তো স্পেনে থাকেন। জি। যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যেহেতু বাংলাদেশের আবহে বড় হয়েছেন, যে বাংলাদেশ থেকে মানুষজন টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, সেখানে উল্টো আপনার বাবা প্রবাসী থেকে বাংলাদেশে বিনিয়োগের প্রতি আগ্রহী হলেন। একটু স্পেনে আপনি বলছিলেন যে স্পেনে আপনাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু বলবেন যে কী করছেন আপনারা সেখানে?
স্পেনে আব্বু 1997 থেকেই বিজনেস করে। তার অনেক বড় ইলেকট্রনিক্সের বিজনেস ছিল, এরপরে তার অনেকগুলো রেস্টুরেন্টও ছিল। এর পাশাপাশি তার ওখানে 2-3টা কোম্পানি আছে এখন, যে ইতালিয়ানদের সাথেও তার একটা কোম্পানি আছে, যেটা কিনা বাংলাদেশের মধ্যে প্রথম আমার বাবাই যে ইতালিতে একটা কোম্পানির মালিক হওয়া। আচ্ছা। তো সব কিছু করার পরও কেন দেশে এটা করা, এটা হচ্ছে যে দেশের প্রতি টান, যেটা হয়তো সবার থাকে না। এবং আমরা যতই বিদেশে থাকি, যতই ফ্যাসিলিটি পাই না কেন, দেশের প্রতি ওই মায়াটা ছাড়তে পারি না, যার কারণে কিন্তু বারবার ফিরে আসা। না হলে আমরা ওখানে সেটেল হয়ে হয়তো আসতাম না। এমন অনেক মানুষ আছে যারা দেখবেন যে 30 বছরও দেশে আসছে না, কিন্তু আমাদের এই সব করে কি দেশের জন্য কিছু করা এবং দেশের সাথে ইনভলভ থাকা, এটা আমাদের জন্য এখন একটা বড় রিজন হয়ে গেছে যে আমাদেরকে ছুটে আসতে হয়। আপনার বাবা ব্যবসা শুরু করলেন 97-তে, জি। মানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলাপ করে যে ওনার ব্যবসা শুরু করার সেই দিনগুলো, সেই শুরুর গল্পটা একটু যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। শুরুর গল্পটি আসলে অনেক বেশি ডিফিকাল্ট, খুবই কষ্টের। কজ আমার বাবা যেটা অর্জন করছে সেটা নিজের তাগিদে, নিজ প্রতিভায়। সে যখন যায় স্পেনে তার কিছুই ছিল না, সে নিজে কষ্ট করে, এবং সে এত ব্রিলিয়ান্ট যে সে যেই মানুষের সাথেই কথা বলে বা যেই বিজনেসেই যায় সেটাতেই সে সাফল্য অর্জন করে। আমার মনে হয় যে আমার বাবার পুঁজি ছিল 0, সেখান থেকে আজ পর্যন্ত এটা সে একমাত্র নিজ তাগিদে আনছে, এর পিছনে আর কারো হাত নাই। এখন ব্যবসাটা আপনাদের কোথায়, শূন্য থেকে কোথায় এসে একটু বলবেন? যে এখন প্রত্যক্ষ আলহামদুলিল্লাহ কর্মসংস্থান, আর্থিক লেনদেন সব মিলিয়ে ব্যবসাটার চিত্রটা কি একটু বলবেন? এখন ব্যবসার চিত্রটা আলহামদুলিল্লাহ ভালো, মানে মাঝামাঝিও বলবো না, মাঝামাঝির অনেক উপরে। দেশে ব্যবসা করাটা একটু ডিফিকাল্ট, অনেক কিছু অবস্টাকল ফেস করতে হয়। তারপরও মনে করেন যে আমাদের অন্যান্য যেসব সেক্টর আছে আমরা সেগুলো থেকে ইনভেস্টমেন্টগুলো দিয়েই বাংলাদেশে বিজনেসটা কিন্তু করি, এবং এখনও চেষ্টা চালায় যাচ্ছি। আশা করি যে খুব জলদি এটা আমরা এস্টাবলিশমেন্টে নিয়ে যেতে পারবো। কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেটা আপনারা করছেন 6 একর জমিতে, এখানে কর্মসংস্থান কেমন? এখানে আমাদের প্রায় এখন হচ্ছে 1000-এর কাছাকাছি কর্মচারী কাজ করে, এবং ওখানে আমরা যে মেশিনারিজগুলো নিয়ে এসেছি সেগুলো সব কিছু স্প্যানিশ। পাশাপাশি আমরা কি করেছি, কিছু ব্যাকআপের জন্য চায়না থেকে ইম্পোর্ট করে আনছি। আবার ট্যাঙ্কগুলো কিছু আমরা নিজেরা এখানেও বানাইছি, কিছু বিদেশ থেকেও নিয়ে আসছি। মানে ওভারঅল ফুল প্যাকড একটা ফ্যাক্টরি। কোনো কারণে যদি আমার বড় মেশিনে প্রবলেম হয়, আমার প্রোডাকশন থেমে থাকবে না। আর আমাদের বড় মেশিনগুলোর ক্যাপাসিটি এমন যে মনে করেন 3600 পিস একবারেই প্রোডাকশন দেওয়া যায়, যেটা একদম আপনার ফিলিং, লেবেলিং এবং হচ্ছে ওটার গায়ে যে আমরা রেট, ম্যানুফ্যাকচার ডেট এগুলো করি, সব কিছু সহ বের হয়ে আসে। তো আপনারা মানে অনেক ব্যবসায়ী তো করার সুযোগ আছে, অনেকে ট্রেডিং করে অনেকে শিল্পপতি হয়ে যায়। তো আপনারা মানে এই কসমেটিক্স এই খাতে মানে আগ্রহটা কিভাবে তৈরি হলো আপনাদের? আসলে দেখেন, বেশিরভাগ মানুষই বিজনেস করে নিজের প্রফিটের জন্য, এই কথাটাই শুধু মাথায় রেখে। বাট এখানে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, মানুষকে ভালো কিছু দেয়া। এই যে দেখেন আপনি প্রায় সময় নিউজে দেখবেন যে এই ক্রিম ইউজ করে এর ওই ক্ষতি হচ্ছে, স্কিন ক্যান্সার হচ্ছে। তারপরে আমাদের কসমেটিক্সের বাদেও হাউসহোল্ড প্রোডাক্টসও আছে, যেগুলো বাংলাদেশে, আমি ব্র্যান্ডের নাম বলতে চাই না, বাট খুবই খারাপ কেমিক্যাল দিয়ে ইউজ করা হয়, যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকির কারণ। কেন আমরা 50-60 বছরে অনেক অসুস্থ হয়ে যাই, কেন এই ক্রনিক ডিসঅর্ডারগুলোতে ভুগি? আপনি যেটা দিয়ে খাবার পরিষ্কার করছেন সেটাই আপনার বিষের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটা দিয়ে ত্বকের যত্ন নিচ্ছেন সেটাই আপনার ক্ষতি করতেছে। এই সব জিনিসগুলো থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ, যেন তারা স্কিন কেয়ার করলে আসলেই যতটুকু বেনিফিট পাওয়া দরকার এটা পায়। তার মানে এটা না যে আপনি ফর্সা হয়ে যাচ্ছেন বা অন্য কিছু, আপনি বেনিফিটসটা পাচ্ছেন বাট নিজের ক্ষতি করছেন না। আজকে আমাদের দেখেন যে অনেকেই অ্যাজমার অসুখে ভোগে বা লাংসের প্রবলেম দেখবেন, যেটা খুবই কমন প্রবলেম এখন। আপনি বাসে উঠলে বা প্লেনে উঠলে দেখবেন যে সবাই হাঁচি কাশি দিচ্ছে, এটা তো ওই লাংস থেকেই আসতেছে। এগুলোর কারণটা কি? কারণ এই যে ক্ষতিকর প্রোডাক্টগুলো ইউজ করার কারণে।
আমরা যদি পরিবেশ বান্ধব প্রোডাক্টগুলো ইউজ করি এই সব প্রবলেমগুলো থেকে কিন্তু বের হয়ে আসা সম্ভব। আপনি বলছিলেন যে আপনারা কসমেটিক্স ব্যবসায় আসছেন গুণগত মানটা রক্ষা করবার জন্য, মানুষের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করার জন্য। এখন এই খাতে তো বড় বড় অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যবসা করছে, তো তাদের সঙ্গে প্রতিযোগিতা করাটা তো একটি কঠিন কাজ। তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে টেকা, বাজারের অংশ নেয়া, এটি আপনারা কিভাবে পরিকল্পনা করছেন? এই ব্যবসায়িক পরিকল্পনাটা আপনাদের কি আসলে? দেখেন, কম্পিটিশন ছাড়া তো কোনো বিজনেস হয় না, বাট আপনি অন্যের স্ট্র্যাটেজি না, নিজের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। অন্য আন্তর্জাতিক যেসব কোম্পানির কথা বলছেন সেগুলো কিন্তু আসলে বাহিরের কোম্পানি, যারা ইম্পোর্ট করে নিয়ে আসছে। এটা কিন্তু আমাদের দেশীয় পণ্য না। কিন্তু আমরা কি করছি, আমরা নিজের জায়গায় নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো বানাচ্ছি এবং নিজের মার্কেটে সেল করছি। ওরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করছে। পাশাপাশি এই যে কোয়ালিটির যে ভেরিয়েশনটা, আপনি আন্তর্জাতিক বলেন বা যেটাই বলেন, তারা আপনাকে 100% ন্যাচারাল প্রোডাক্টটা কিন্তু দিতে পারবে না। বাট আপনি যখন দেশে একটা প্রোডাক্ট বানায় কাস্টমারের হাতে পৌঁছায় দিচ্ছেন এবং সে ইউজ করে এটার বেনিফিট পাচ্ছে, সে কি তখন আর বাহিরের প্রোডাক্ট কিনবে? যাদের দেশপ্রেম আছে তারা অন্তত কিনবে না, বা যারা প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু কিনবে না। আপনি একটু প্রথম পর্বে একটু বলছিলেন যে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে দেশের বাইরে পড়াশোনা করেছেন, বাংলাদেশেও পড়াশোনা করেছেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য দেখছেন, আপনার বাবার ব্যবসা সূত্রে স্পেনের ব্যবসার পরিবেশ দেখছেন। একটু বলছিলেন যে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে কিছুটা ব্যবসার পরিবেশ আসলে খুব সহজ না। ঠিক এই মন্তব্যটি আপনার কেন তৈরি হলো? আসলে কোথায় আপনি অন্তরায় দেখেন বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে? আসলে বাংলাদেশে যেটা বলছি যে ডিফিকাল্ট না, সেটা হচ্ছে কি, আপনি যে কোনো কিছু করতে যাবেন বিজনেস রিলেটেড, আপনাকে অনেক অনেক জায়গায় দৌড়াইতে হবে, অনেক দিন ওয়েট করতে হবে, অনেক পেপার ওয়ার্ক করতে হবে। এটা যদি ওয়ান স্টপ সার্ভিসের মতো হইতো, যে আমরা একটা কোম্পানি খুলছি বা আমাদের লেবেলের পারমিশন দরকার বা মার্কেটে ছাড়ার পারমিশন দরকার, আমরা একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করব। তাদের কাজ অন্যান্য সব ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করা, ওই পেপারসই সাবমিট করা। বাট এখানে ইন্ডিভিজুয়ালি কি দেখা যায়, আমি সেম জিনিস নিয়ে প্রতিটা জায়গায় দৌড়াচ্ছি। এখানে মনে করেন লোভিং করতে হচ্ছে, বারবার ফলো আপ করতে হচ্ছে। এই সময়গুলো যদি আমরা এগুলোর পিছনে না দিয়ে বিজনেসে মনোনিবেশ করি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি গেইন করা সম্ভব। ওই সব সময়গুলো আমাদের মনে করেন অপচয় হচ্ছে। তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বিষয়েই বলেন, আমাদের দেশে একটা কোম্পানি করা বা ফ্যাক্টরি দেওয়া, এটা এমন সহজ করে তুলতে হবে যেন তারা ইন্টারেস্টেড হয়, তারা এখানে এসে যেন এত ইজি পায়, বেনিফিটস পায়, যেন আমরা ইনভেস্টমেন্টগুলো এখানে আনতে পারি। দেখেন, আমাদের দক্ষ শ্রমিকরা বাইরের দেশে যে কাজ করে ওদেরকে বেনিফিট দিচ্ছে, কেন যাবে? পরিবার পরিজন ছেড়ে কেন যাবে? আমরা সেই এনভায়রনমেন্টে এখানে তৈরি করব। বাহিরের কোম্পানিগুলোকে এখানে আসবো, আমার দেশের লোকরা কাজ করবে, মন খুলে হাসি মনে কাজ করবে। টাকাটা তো সবসময় বড় ফ্যাক্টর না। তারা হয়তো প্রয়োজনে যায়, বাট বুক ভরা কষ্ট নিয়ে যায়, তাই না? তো এই জিনিসগুলো যদি সহজ করে দেওয়া হয়, এই সার্ভিসগুলো বাইরের ইনভেস্টরদের জন্য, যে কোনো পারমিশনের জন্য, তাহলে আমি মনে করি যে অনেকেই আরও ব্যবসায় ইনভেস্ট করতে এখানে আগ্রহী হবে এবং আমরা দেশে আরও বেশি কর্মসংস্থান তৈরি করব, যাতে আমাদের ইকোনমি হিউজলি এফেক্টেড হবে ইন আ পজিটিভ ওয়ে। একটু বলবেন যে আপনার কি স্পেনে ব্যবসার পরিবেশ সম্পর্কে আপনার ধারণা আছে? ওই দেশে আসলে ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে বা ব্যবসা করতে গেলে বাংলাদেশে বড় দুটো সমস্যা সবসময় শোনা যায়, যে ব্যবসা করতে গেলে আপনি তো নিজের বিনিয়োগ করবেন, সঙ্গে তো অর্থায়নটা খুব জরুরি। সেটা পুঁজিবাজার থেকে টাকা নেন বা ব্যাংক থেকে নেন, সেটি খুব জটিল। এক, দুই হলো যে এনবিআরের একটা চরম হয়রানিতে পড়তে হয় ব্যবসায়ীদের। এনবিআরের লোকজনের কথা শুনলেই মনে হয় যে মানুষের, ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। তো স্পেনে যদি বলেন যে স্পেনে এই রাজস্ব প্রশাসন বা ব্যাংকিং খাতের চেহারাটা কেমন? জি, আমি 2016 সাল থেকে স্পেনে থাকি এবং ওখানেও যখন যাই, ওখানেও কিন্তু আমি কাজের সাথেই রিলেটেড থাকি। আমাদের ফ্যাক্টরিতে যাওয়া, গ্রানাডায়, সেভিজায়, এই সব জায়গায় আমি অলওয়েজ ভিজিট করি, প্রোডাক্টগুলো দেখি এবং আমাদের বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন করি। ওখানকার চিত্রটা একদমই আলাদা। আপনি যাবেন,
আপনাকে মনে করেন যে এরকম ভয় দেখানোর মতো কিছুই বলবে না, স্ট্রেইট ফরওয়ার্ড, তুমি ওই ডকুমেন্টটা আনো, আমি কাজ করে দিব। নিয়মের বাইরে কোনো কাজ হবে না, নিয়মের মধ্যে আপনি যতটুকু পেপার ওয়ার্ক আপনি সাবমিট করেন, ওকে ফাইন। ব্যাংকের যে আপনি এর কথাটা বললেন আমাকে, যে ফান্ডিংয়ের বিষয়টা, ব্যাংকেও ঠিক সেম। আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, আপনাকে কিন্তু অনেক দিন ঘুরতে হবে না, ওরা আপনাকে একটা প্রক্সিমেট সময় বলে দিবে। ইট মাইট বি লঙ্গার, বাট ওরা আপনাকে জানায় দিবে যে আমরা এই টাইমে এটা প্রসেস করতে পারবো। যেটা বাংলাদেশের ক্ষেত্রে কি হয় যে হবে, কালকে হবে, ডেট পাইনি, আরও পরে, এভাবে করে করে একটা কনফিউশনের মধ্যে আমাদেরকে থাকতে হয়। বাট ওখানে কিন্তু বিষয়গুলো এরকম না। যদি ওরা করতে পারে, ওরা ডিরেক্ট বলে দিবে আমরা পারবো, যদি না পারে বলবে যে হবে না। আপনার বাবা তো স্পেনে ব্যবসা করছে, সেখানে হয়তো বা ঠিকমতো রাজস্ব দিচ্ছে, ব্যাংকের সাথে ভালো ব্যবসা করছে, কিন্তু বাংলাদেশের চিত্রটা আমরা আবার এটা দেখি যে আপনি যেটা হয়রানির কথা বললেন এটাও যেমন সত্য, আবার বাংলাদেশের ব্যবসায়ীরা সুযোগ পেলেই কর ফাঁকি দিতে চায়, সুযোগ পেলেই ব্যাংকের থেকে টাকা নিলে সেটা আর ফেরত দিতে চায় না। এই সমস্যাগুলোকে আপনি দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী হিসেবে এই সংকটগুলোকে আপনি কিভাবে দেখেন আসলে? এই সংকটগুলো সলভ করা খুবই জরুরি, কিন্তু এই সংকটগুলো সলভ করবে কে? যারা ওগুলো দেখার দায়িত্বে আছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে লেজিট বিজনেসম্যান কারা, আর কারা আসলে এরকম ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। এই মনিটরিংটা কিন্তু তাদের দায়িত্ব, তাদেরকে নিজ নিজ জায়গা থেকে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে হবে। আবার এটাও মেক শিওর করতে হবে যে যারা আসলে লেজিট এবং সৎ ব্যবসার মানসিকতা নিয়ে ব্যবসা করতে আসছে, তারা যেন হয়রান না হয়। একটু একটু আপনাদের ব্যবসার প্রসঙ্গে ফিরি। আপনারা তো রংপুরে একটা কারখানা করেছেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়ানো নিয়ে বা অন্য কোনো খাতে বিনিয়োগের চিন্তা কি করছেন আপনারা? বাংলাদেশে ব্যবসার পরিসর বাড়ানোর ব্যাপারটা যদি একটু বলেন যে কি চিন্তা আপনাদের? জি জি, অবশ্যই। আমাদের তো রংপুর কেমিক্যাল লিমিটেড বাদেও আরও কিছু কোম্পানি আছে যেগুলো আমরা এক্সপোর্ট করে থাকি প্রোডাক্টগুলো, এবং আরও রিসেন্টলি আমরা হচ্ছে জুট প্রোডাক্ট রিলেটেডও কাজ করছি। এটা হয়তো আমাদের দেশে ফেমাস না, বাট আমাদের দেশের এমন অনেক কিছু আছে যেটা বিদেশে ওগুলো ছাড়া চলেই না, শুধু বাংলাদেশই একমাত্র সোর্স। তো এটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি, আর ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করার ট্রাই করি। যেমন আপনি কাপড়ের খাত বলেন, তারপরে স্পারিলেস যেগুলো জুট দিয়ে তৈরি করা স্যান্ডেল, তারপর হচ্ছে ব্যাগস, এই সব জিনিস নিয়েও কাজ করছি, যেটা আমাদের বৃহৎ পরিসরে করার ইচ্ছা এখন। আমরা স্পেন, ইতালি, ফ্রান্স মিলে এটা করব। আমরা যে শুধু স্পেনে থাকি জন্য আমাদের বিজনেসটা স্পেনে তা না, এটা আমাদের হোল ইউরোপ জুড়ে। আমরা এর পাশাপাশি যে বিজনেসটা করি সেটা আমাদেরকে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন এই সব জায়গা মিলেই করতে হয়। একটু আপনি বলছিলেন যে আপনারা কসমেটিক্সের ব্যবসা মূলত আপনারা করছেন, একটু বলবেন যে কি কি রকম পণ্য আপনারা সাধারণত করেন কাস্টমারদের জন্য? আমরা করি হচ্ছে ময়েশ্চারাইজার, নাইট রিপেয়ার ক্রিম, ইউথ রিনিউয়াল ক্রিম, সিরামস, শ্যাম্পু, শাওয়ার জেল, অলিভ অয়েল, গ্লিসারিন, এইসব, মানে মোটামুটি সব সিজনে ইউজ করার মতোই আমাদের প্রোডাক্ট আছে। এবং ওই প্রোডাক্টগুলো আমরা ইউরোপ থেকে আনলেও বানানো হয়েছে কিন্তু বাংলাদেশের ক্লাইমেটের কথা মাথায় রেখে, বিকজ ওখানের কন্ডিশন আপনি জানেন অনেক বেশি ড্রাই, ওখানে ওদের একটু বেশি অয়েলি বা বেশি ময়শ্চারাইজেশনের প্রয়োজন হয়, বাট আমাদের তো হিউমিডিটিটা বেশি, সেজন্য এখানকার টেম্পারেচারের কথা মাথায় রেখে ওই প্রোডাক্টগুলো বানানো। কিন্তু যেটা হয় বাংলাদেশে তো মানে আপনাদের পণ্যের কথা খুব বেশি জানা যায় না, আপনাদের বিপণন ব্যবস্থা কি দুর্বল বলবো, নাকি আপনারা খুব আস্তে আস্তেই বাজারটাকে বড় করতে চান? দুর্বল বললে আসলে ঠিক হবে না। আপনি জানেন যে একটু বাজারে মার্কেটে নাম আসতে সময় লাগে, যেহেতু অনেক জায়ান্ট কোম্পানিরা আছে যারা কি করে যে পণ্যের গুণগত মানটা কমায় রেখে মার্কেটিংয়ে ইনভেস্টমেন্টটা বেশি করে। কিন্তু আমরা বাহির থেকে প্রোডাক্ট নিয়ে আসছি, বাংলাদেশে এখানে বানাচ্ছি, আবার কম প্রাইসে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং পাবলিসিটিটা একটু কম আছে, বাট ওদের মতো এত হিউজ নাই, কজ আমাদের ইনভেস্টমেন্টটা তো বেশি ভালো প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে, যার কারণে হয়তো বা মানুষ এটা ধীরে ধীরে জানছে। মোটামুটি অনেকখানি আমরা এগিয়ে গেছি, হয়তো আরও কিছুদিন সময় দরকার। যেটি আপনি শুরুতে বলছিলেন যে জুসেরা আপনাদের ই কমার্স সাইট এটি নাকি? জি, এর মাধ্যমে কি মূলত আপনারা আপনাদের ব্যবসা প্রসার করছেন, নাকি সরাসরি বিক্রয়ের ব্যবস্থা
আছে? সরাসরি বিক্রয়ের ব্যবস্থা আছে, আমাদের মডার্ন ট্রেডগুলোতে আছে প্রোডাক্ট, ই কমার্স বিভিন্ন প্ল্যাটফর্মেও আছে, আমাদের নিজস্ব ই কমার্স প্ল্যাটফর্ম আছে, পাশাপাশি রিটেইলেও আছে এবং আমরা কর্পোরেটেও অনেক বৃহৎ পরিসরে বিজনেসটা করে থাকি। কর্পোরেট হয়তো আপনি জানেন যে ডক্টরসদের যে গিফটগুলো দেয়া হয় সেই আইটেমগুলো, অন্যান্য গার্মেন্টসগুলোতে আমাদের আন্দালুসের প্রোডাক্টগুলো যায়, সব জায়গায় আমাদের পরিস্থিতি আছে। আমি কেন বিশ্বাস করব যে আপনার পণ্যটির মান ঠিক আছে, সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়? এই বিশ্বাস করবার কারণটা কি? কেন করব আমি আসলে এটা? কিভাবে আপনি আমার বিশ্বাসটা তৈরি করবেন? এটা বিশ্বাসটা আপনি প্রুফ তখনই পাবেন যখন আপনি এটা ইউজ করবেন। ইউজ করার পরে এটার রেজাল্ট দেখে আপনি বুঝবেন। পাশাপাশি আপনি এটা নিয়ে যান যে টেস্ট করেন, আপনার মনে যদি কোনো এরকম কনসার্ন থাকে এটা ল্যাব টেস্ট করে আপনি ইনগ্রিডিয়েন্ট চেক করতে পারেন যেটাতে আসলে আমরা ওরকম কোনো অ্যাসিড বা কেমিক্যাল ইউজ করছি কি না। এবার একটু আবার সাধারণ আলোচনায় আসি। বাংলাদেশে আমি শুরুতে যেটি বলছিলাম, বাংলাদেশে প্রথম প্রজন্মের ব্যবসা বাণিজ্য শুরু করেন বাবারা, সন্তানরা দ্বিতীয় প্রজন্মে এসে যুক্ত হন। কিন্তু এখন অনেকেই দেখি যে দ্বিতীয় প্রজন্মে যারা ব্যবসায় যুক্ত হচ্ছেন তারা অনেকেই সফল হচ্ছেন, এটি সত্য, আবার অনেকেই ব্যর্থ হচ্ছেন। মানে আপনার বাবা তো একটা সাম্রাজ্য তৈরি করে দিয়ে যাচ্ছেন বা যাবেন, সেটি দেখবার জন্য যে পরিমাণ দূরদর্শিতা আপনার দরকার দ্বিতীয় প্রজন্মে, সেটি অনেক সময় হয় না। আপনার কাছে কি মনে হয় এই পরিস্থিতিটা কেন তৈরি হয় আসলে? আসলে আমি বলবো যে নেভার টেক ইট ফর গ্র্যান্টেড, ইউ হ্যাভ টু আর্ন ইট। আপনি যা কিছু রেডি পাইছেন সব কিছু এটা মনে করলে চলবে না যে আমার তো সব করাই আছে, কখনো না। আপনাকে নিজের পরিশ্রম দিতে হবে, পেশেন্স রাখতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। বিজনেস মানেই অলওয়েজ সাকসেস না, অনেক সময়ই ফেইলিয়ার। ওই ফেইলিয়ারে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, মোটিভেশন শেষ করা যাবে না। বা আপনি যদি এরকম চিন্তা করেন যে আচ্ছা বাবা করে দিয়ে গেছে সেটা দিয়েই তো বাকিটা চালাইলে হয়, আপনি নিজে কোনো কিছু গেইন করেন নাই, তাহলে তো আসলে হবে না। আপনার মধ্যে তো ওই প্র্যাকটিসটাই গড়ে ওঠে নাই যেটাকে আমি নিজের বানাবো এবং এটাকে আগায় নিয়ে যাব। আপনাকে লেগে থাকতে হবে। ফার্স্টেই হয়তো আপনি কখনোই আপনার বাবার মতো পারবেন না, বাট করতে 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 এক সময় দেখা গেল আপনার বাবার চেয়েও আপনি ভালো করতেছেন। একটু একেবারে শেষ দিকে, আপনি তো বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন। জি। এই বাংলাদেশের পাসপোর্ট, এই লাল সবুজের বাংলাদেশ, আপনি নানা দেশেই তো ঘুরে বেড়ান, পড়াশোনা করতে গেছেন বা ব্যবসায়িক কারণে যান। একটু বলবেন যে এই যে বাংলাদেশের নাগরিক আপনি, এটি বলতে আপনার কেমন লাগে? অনেক প্রাউড ফিল হয় এবং বাংলা ভাষায় কথা বলতেও প্রাউড ফিল হয়। কখনো এরকম আজ পর্যন্ত আমি ফিল করি নাই যে মানুষকে পরিচয় দিব আমি বাংলাদেশের, কী ভাববে না, কখনোই না। আমি যা আমি তাই। কেউ যদি আমার উপর ইমপ্রেস হওয়ার থাকে হয়তো অন্য কোনো কিছু দিয়ে হবে, বাট আমি যা সেটাই, এবং এটা নিয়ে আমি প্রাউড ফিল করি। এবং বাহির থেকে যখন আসি, এসে যখন এয়ারপোর্টে নামার পরে যে লাউড ভয়েসে বাংলায় কথা বলি, অন্যরকম একটা ফিল হয়। মনে হয় যে নিজের মাটিতে আসছি, নিজের বাসায় আসলাম, এখন মন খুলে গর্ব নিয়ে কথা বলা যাবে। আর আমরা বাহিরে যতই থাকি কি ওই সবসময় অন্য ভাষায় কথা বলতে হয়, যেটা কখনো আপনি এই ফিলটা আসে না ভিতর থেকে। নানা কারণে দেশে নানা পরিস্থিতি চিন্তা করে যে না স্পেনেই থেকে যাই বা যুক্তরাষ্ট্রের থেকে যাই, এরকম কি কখনো মনে হয়? কিছু কিছু সময় মনে হয়, বিশেষ করে আমাদের ধরেন যে চিকিৎসা ব্যবস্থাটার ক্ষেত্রে, যেটা নিয়ে আমি খুবই বেশি কনসার্ন। এই জিনিসটাকে যদি মনে করেন ঠিক করে নেওয়া যায় তাহলে 80% মানুষ দেশের বাহিরে যাবে না, তারা থাকবে এখানে। তারপর হচ্ছে আপনার প্রোটেকশনটা, আমরা ওখানে যে কোনো প্রবলেম ফেস করলে মনে করেন যে অলওয়েজ আপনার সাপোর্ট রেডি, বাট এখানে আমাদের বলার কেউ নাই, দেখার কেউ নাই। আমি একটা আজকে প্রবলেম ফেস করছি, আমি কাকে বলবো, আর বললেও সে কতটুকু সমাধান করবে। এই সব চিন্তাগুলো যখন দেখি তখন মনে হয় যে থাকি, বাট মনের টানে তো বারবার ছুটে আসতে ইচ্ছা করে। মোমো, আপনাকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দ্বিতীয় প্রজন্মের একজন ব্যবসায়ী বলতে হবে তার সঙ্গে কথা বললাম। দ্বিতীয় প্রজন্মের হলেও তিনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থেকে যেটি বললেন যে আসলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে কিন্তু এখনও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি আছে।
বাংলাদেশে প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশে যাতে বিনিয়োগ করেন সেই পরিবেশটি কিন্তু তাদেরকে তৈরি করে দিলে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়বে, যেটি কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।